যেমন ধরেন আমাদের বাংলা সিনেমা কেন ধ্বংসের মুখে, আপনি বাংলা সিনেমাতে দেখবেন পারিবারিক কাঠামোটা সুন্দর করে তুলে না, একটা নায়ক নায়িকা থাকবে, 10টা গান হবে। তামিলে দেখবেন, তামিল মুভি দেখবেন, যা কিছু হয় মুভিতে দেখবেন বিশাল একটা পরিবার। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, আপনি তো একজন জনপ্রিয় ইউটিউবার। আমি যতটুকু জানি আপনার সাবস্ক্রাইবার অনেক। না ভাইয়া, অনেক বড় বড় চ্যানেল আছে, আমার সাবস্ক্রাইবার তো 1.5 লাখ প্লাস, হয়তো কারো আছে 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন। মানে বলতে পারেন যে আমিও একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ। তো এখন এই ফেসবুকে আছে আপনার পাশাপাশি জানি। ফেসবুক আমি একেবারে নতুন শুরু করছি। আপনি জানেন যে এর আগে আমার একটি আইডি কিন্তু হারিয়ে গেছে বা নিয়ে গেছে বা হ্যাক হয়েছে, তো এখন নতুন শুরু করছি, একেবারে নতুন। হ্যাঁ হ্যাঁ। তো এই যে যেমনটা আগে আপনার ইনকাম ছিল বা শুনছি, তো সেই পরিমাণ কি এখন ইনকাম হয়? বা আমরাও আসলে অতটা বুঝতেছি না, আমাদের রিস্ক কমে গেছে বা ইনকামও ওইভাবে হচ্ছে না। ইনকাম আগে যেখানে অনেক টাকা দিত শুনছি, সেখানে অনেকটাই কমে গেছে। তো এর কারণ বা এর প্রভাবটা কোত্থেকে আসলে মূলত, এটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, একটু বলেন। আচ্ছা ভাই, আমি তো এই বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু অনেক সময় দেখবেন যে বিশেষ করে ফেসবুকে অনেকেই ভিডিও বানায় যে আমাকে এটা কমেন্টস করেন, এই লাইক করেন, এই শেয়ার করেন, আপনি এনগেজ হয়ে যাচ্ছেন, আপনার একটা বড় পরিবার হয়ে যাচ্ছে। তো এটা আমি না জেনে বলছি, ভুল হলে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি বিশেষজ্ঞ না আগেই বলছি। আমার কাছে এরকম কোনো বিষয় মনে হয় নাই। আপনি যদি রিয়েল এবং ভালো চিন্তা করে যদি কন্টেন্ট ক্রিয়েট করেন, যদি সেটা যদি সমাজে প্রভাব ফেলে, বা ধরেন আপনি যখন শুধু শরীরপুর নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আপনার দর্শকটা শুধু এই বেস হলো। কিন্তু আমাদের যেহেতু বাংলা ভাষার লোক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, আপনার এমন কিছু চিন্তা করা উচিত যে কন্টেন্টটা যেন সবার কাছে মনে হয় যে এটা গ্রহণযোগ্য কন্টেন্ট এবং ওটাতে মেসেজ আছে। দেখবেন আমরা অনেক ফানি ভিডিও করছি, কিন্তু সেই ফানি ভিডিওতে মেসেজটা কি? আপনার বিনোদনের একটু খোরাক, মানে একটু হাসি দিয়ে আপনি আবার চেঞ্জ করে আগে চলে গেলেন। অর্থাৎ ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা সোশ্যাল মিডিয়া কিন্তু দিন শেষে একটা শিক্ষণীয় মেসেজ চায়। ধরেন আপনি একটা সিনেমা দেখতেছেন, একটা নাটক দেখতেছেন, বিশেষ করে নাটকের কথা বলবো, যে নাটকটা দেখবেন, আমরা যখন, আমি নিজেও কিন্তু স্ক্রিপ্ট লিখতাম নাটকের, তো একটা ডিরেক্টরের লাস্ট কি মেসেজ দিচ্ছে নাটকে, সেটার উপরে একটা নাটকের মান নির্ভর করে। কিন্তু আপনি একটা জিনিস বললেন যে মানে এমনি হাসাচ্ছেন, কিছু টাকা পাচ্ছেন, আর মনে করছেন যে আপনি ক্রিয়েটর হয়ে গেছেন। অবশ্যই আপনি ক্রিয়েটর, কিন্তু আপনাকে সম্মান রেখে বলি, আপনার এই ভাড়ামো একদিন না একদিন মানুষ দেখা বাদ দিবে, কারণ আপনার ওই কন্টেন্টের ভিতরে শিক্ষণীয় কিছু নাই। আর যদি সামগ্রিক দেশের অবস্থা চিন্তা করেন, আসলে ফেসবুক, ইউটিউব পৃথিবীর রিনাউন্ড কোম্পানি, তারা বিশাল বড় প্রতিষ্ঠান, সারা পৃথিবী তারা শাসন করে। এখন আমাদের যে টাকাগুলো দিচ্ছে, এর কিছু অংশ কিন্তু বাহিরের দর্শক আমাদেরকে দিচ্ছে। সেটা কেমন? ধরেন আমাদের ভাইয়েরা অনেকে প্রবাসে থাকে, বাহরাইন, কাতার, দুবাই, আরব আমিরাত, তারপরে ধরেন আমেরিকা, ইউরোপে, জাপানে, কোরিয়ায়, বিভিন্ন দেশে লোকজন থাকে। সেখানে তারা যেই ভিডিও দেখছে, সেখান থেকে কিছুটা অংশ ফেসবুকে হয়ে আমাদের কাছে আসছে। আবার আমাদের দেশের থেকে কিন্তু আগে বুকিং দিতে হয়। যেহেতু আপনি জানেন যে আমি টেলিভিশনে কাজ করতাম, টেলিভিশনে আগে একটা সুন্দর সিস্টেম ছিল। আপনি যদি কোনো বিজ্ঞাপন দিতে চান, টেলিভিশনে যে বিজ্ঞাপন, টেলিভিশন কিন্তু বিজ্ঞাপন নির্ভর, রেডিও, পত্রিকা, এগুলো তো বিজ্ঞাপন নির্ভর। তো এগুলো কি হইতো, আগে মানুষ বুকিং দিতে হইতো। যেমন আপনি যদি ধরেন বাংলাদেশ একটা বড় কোম্পানির আপনি হচ্ছেন ব্র্যান্ড ম্যানেজার বা আপনি বিজ্ঞাপনের দায়িত্বে আছেন, আপনি কি করতেন? বুকিং দিতেন। বাংলাদেশ টেলিভিশনে, বাংলাদেশ বেতার, কিংবা ধরেন বড় কোনো পত্রিকায় আপনি বুকিং দিতে তো আগে, যে আপনার ওই দিন ওই সময় এই কয় মিনিট বিজ্ঞাপন, এই প্রোডাক্টের বিজ্ঞাপন চলবে, এবং আপনার ওইটার পেমেন্টটা দিয়ে আসতে হবে। হ্যাঁ। কিন্তু এখন কি হয়েছে, টেলিভিশন বেশি, পত্রিকা বেশি, অনলাইন বেশি, তো যে কারণে এখন দেখবেন যে ওই হাউসগুলো এজেন্সির কাছে দেয়। এটা আপনারা বাইরে থেকে মানুষ অনেকে জানেন না। আমি বিশেষ করে যেহেতু টেলিভিশনে কাজ করতাম, আমি এজেন্সি সম্বন্ধে জানি। ধরেন আপনি একটা বড় কোম্পানির এই টাকাটা আপনি দিলেন XYZ একটা এজেন্সিতে, এজেন্সি নির্ধারণ করে কোন টেলিভিশনে কয় টাকা দিবে, পত্রিকায় কয় টাকা দিবে, তারপরে ওরা একটা অংশ রেখে দেয়। এজেন্সি কি করে 2 মাস, 4 মাস, 6 মাস পরে বিল দেয়, আর প্রতি দেখবেন যে সব সময় একটা বিল বাকি থাকে। তো ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সেম একটা জিনিস করে রাখে। আপনার কখনোই মনে করেন না যে মানে এই কোম্পানিগুলোর যে বিজ্ঞাপন আমরা দেখি, ধরেন আপনারা যখন ফেসবুক স্ক্রল করেন কিংবা ইউটিউবে ভিডিও দেখেন, সেই বিজ্ঞাপনের টাকাটা কিন্তু আমাদের দেশের বড় বড় কোম্পানিগুলো ওই ফেসবুক, ইউটিউবের কাছে এজেন্সির মতো দিয়ে হোক আর নিজেরা সরাসরি হোক, যোগাযোগ করে ওরা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আগে পরিশোধ করতে হয়।
যেটা বাংলাদেশ টেলিভিশন বেতারের ক্ষেত্রেও ছিল, কিন্তু এখন সেরকম নাই। এবং বাংলাদেশ টেলিভিশনের একটা নিয়ম আছে, আমি যতটুকু জানি, যে সরকার যেহেতু সরকারি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য প্রত্যেকটা কোম্পানিকে বলা আছে যে তোমার বিজ্ঞাপনে 100 টাকার মধ্যে তুমি এই কয় টাকা বিটিভি, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে দিবে। তো সেটা একটা সিস্টেম আছে, কিন্তু বাকি সব টেলিভিশনে দেখবেন যে বাকি থাকে। তো ফেসবুক, ইউটিউব, মানে আমাদের দেশে এত প্রচলন হচ্ছে যে আমার মনে হয় না যে এরা বাকি রেখে একটি বিজ্ঞাপনও দিবে। অর্থাৎ আমাদের দেশীয় কোম্পানিগুলো তাদের বিজ্ঞাপন তাদের কাছে পৌঁছায় দেয়, এবং আমার ধারণা সেই আগের সিস্টেমে 2 মাস 3 মাস আগে এই বিজ্ঞাপনগুলোর টাকা দিয়ে দিতে হয়, শিডিউল দিতে হয়। তো এখন আমাদের দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, আমাদের আর্থসামাজিক যে প্রেক্ষাপট, এবং আমাদের যে এখনকার যে অবস্থা, এই অবস্থায় আগের সরকার কী ছিল, পরের সরকার কী হবে সেটা জানি না, কিন্তু মানুষের কিন্তু নির্ভরতার জায়গা কিন্তু কমে গেছে। সেটা ব্যবসায়িক দিক দিয়ে বলেন, রাজনৈতিক দিক থেকে বলেন, মানুষের জীবনযাত্রার দিক থেকে বলেন, পণ্যের দাম, বা এই যে আর্থসামাজিক প্রেক্ষাপটটা কিন্তু চেঞ্জ হয়েছে। যে কারণে এই বড় বড় কোম্পানিগুলো, আমার ধারণা এবং এটাই সত্যি, যে বড় বড় কোম্পানিগুলো আগে ধরেন ফেসবুক, ইউটিউবকে হয়তো তারা বছরে 100 টাকা দিত, এখন তারা সেই রিস্কটা নিচ্ছে না। তাদের কোম্পানিগুলো কিন্তু অনেক যারা কর্মচারী কর্মকর্তা আছে তাদের বেতনই দিতে পারছে না, বা তাদের সেল কমে গেছে। তারা কিন্তু সেই আগের 100 টাকা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে খরচ করবে না, বিজ্ঞাপনে খরচ করতে পারতেছে না। ইভেন হয়তো আগে যেগুলো বুকিং দেওয়া ছিল সেগুলো হয়তো চলবে, অথবা পরিমাণে 100 টাকার জায়গায় 10 টাকা দিবে, মানে রিলেশনটাকে ধরে রাখার জন্য। এরকম একটা ঘটনা কিন্তু আছে, কিন্তু অনেকে দেখবেন যে রিস্ক কমে যাচ্ছে, এই করেন সেই করেন। ওই বড় বড় ব্যবসায়ীগুলো আসলে একটা ধাক্কা খাইছে, অনেক ক্ষেত্রেই তারা অপকর্ম করেছে এবং মানি লন্ডারিং করেছে বা অন্য কোনো। আমরা ওই বিষয়ে না যাই, কিন্তু সেই অবস্থা তো নাই। ধরেন মানি লন্ডারিং করছে, তারপর তো এটা ইনভেস্ট করছে। মানুষ মানি লন্ডারিং করে কখন? ধরেন করছে, করার পরে সেই জায়গাটা কিন্তু মানুষ ঘরে রাখে না, কোনো কাজে ইনভেস্ট করে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে যখন রাজনৈতিক স্থিতিশীলতা আসবে, আমাদের জিডিপি বৃদ্ধি পাবে, কিন্তু আমাদের এখন কিন্তু রিজার্ভ কিন্তু প্রচুর, যেহেতু উন্নয়নমূলক কাজ কম হচ্ছে, এই জন্য আমাদের রিজার্ভ কিন্তু দিনকে দিন বেড়ে যাচ্ছে। রিজার্ভ বাড়তেছে, কিন্তু আমাদের ডেভেলপমেন্টের যে আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে, মান পরিবর্তন হচ্ছে না, কিন্তু রিজার্ভ বাড়তেছে। আমরা নিচে নেমে যাচ্ছি। এখন ধর আপনি একটা দোকান দিবেন, আপনি চিন্তা করবেন যে এই মালপত্র কিনবেন না এটা ডেকোরেশন করবেন। ঠিক আছে, একটু অবস্থা ভালো হলে ডেকোরেশন পরে করবো, আগে দোকানটা চালাই, এরকম একটা ব্যাপার। তো আমার মনে হয় যে যারা চিন্তা করেন যে আসলে ফেসবুকে, ইউটিউবে ইনকাম কম দিচ্ছে, এটা একটা বড় কারণ। আমাদের দেশে যেহেতু জিডিপি কম, এবং আমাদের কোম্পানিগুলো তো সারা পৃথিবীতে ব্যবসা করে না, তো এই জন্য ইনকাম কম হইতে পারে। তো এই অবস্থাগুলোর পরিবর্তন হলেই আপনি বাড়বে। আর এখানে আরেকটা বড় কারণ আছে, এখন দেখবেন যে কাজ জানি আর না জানি আমরা সবাই ক্রিয়েটর হতে চাচ্ছি। হ্যাঁ, তার মানে আপনি বানাচ্ছেন, আমি বানাচ্ছি, আপনি আমারটা দেখছেন, এই মানে এই যখন সব হয়ে যাবে তখন তো ইনকাম তো কমে যাবে। মানে 10 জনের খাবার ছিল আগে, এখন খাচ্ছে ধরেন 10,000 লোক, তাহলে তো ভাত পাইবে না একটা গুঁড়া। এইটাই তো সেরকম একটা বিষয় হয়েছে। এখন এই উত্তরণের জন্য আমাদের জিডিপি বৃদ্ধি পেলে, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট ভালো হলে, যদি নতুন সরকার আসলে নতুন চিন্তা ভাবনায় নতুন করে কোম্পানিগুলো যখন নতুন উদ্যমে কাজ শুরু করবে, তখন হয়তো বেটার কিছু হবে, কিন্তু ইনকাম আগের মতো হবে না। কারণ আবার শেষ কথা বলি, আপনি যতই দেখেন, শেয়ার করেন, লাইক করেন, সেই 10 জনের খাবার 100 জন 1000 জন খাইলে কিন্তু সমান হবে না। কারণ আমরা রাতারাতি কিন্তু একবারে মনে করেন যে 1000, ধরেন আজকে ধরেন 500 কোটি টাকা ফেসবুক সবাইকে দিচ্ছে কত 500 লোকে, কিন্তু যদি 6 মাস পরে সেখানে 5000 লোকে দিতে হয়, আমাদের বাজার রাতারাতি কিন্তু বাড়বে না। তো সেই জন্য মানে কাজ করতে হবে। আমার মনে হয় যে যদি আপনি টিকে থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ কাজ করতে হবে, মেসেজ থাকতে হবে, যেটা সমাজ, রাষ্ট্র কিংবা পরিবারের একটা ধাক্কা লাগবে, যে না আপনি এমন কিছু করছেন যেটা সবাই নিচ্ছে, এবং সেটা একটা সামগ্রিক অর্থে কাজে লাগবে। রাইট, এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে সত্যিকার অর্থেই ফেসবুকে যে এরকম খুললেই আমরা যে বিনোদন পাই, যে হাসি ঠাট্টা গল্প, আসলে অনেক কিছুর মধ্যেই আছে, কোনো মেসেজ থাকে না। কিন্তু আবার বেশ কিছু ভালো ভিডিও আছে যার মধ্যে মেসেজ থাকে, বা সমাজের শিক্ষণীয় অনেক বিষয়গুলোই থাকে। তো দিন শেষে আসলে সত্যি আপনি যেটা বলছেন, যে ওরকম কিছুই আসলে টিকে থাকবে, যেটা এই সমাজে বা এই দেশের জন্য বা পৃথিবীর জন্য মূলত একটা মেসেজ হইতে পারে। এমন বাস্তবতায় মূলত আমরা ফেসবুককে ধারণ করব এবং ফেসবুক ক্রিয়েট করব, এবং ভবিষ্যতে আমাদের সেই চিন্তাভাবনা নিয়েই মূলত আগাইতে হবে। আপনাকে বলি, পৃথিবীর সবচেয়ে মানে ঝুকার বা অভিনেতা, বিশাল অভিনেতা হচ্ছে আমাদের চার্লি চ্যাপলিন, ঠিক না? তো চার্লি চ্যাপলিনের ভিডিও যখন দেখবেন তখন আপনাকে খুব আনন্দ দিবে, কিন্তু সেই আনন্দের রেশ কিন্তু
আপনাকে অনেকদিন নাড়া দিয়ে যাবে না, হ্যাঁ right. আবার দেখবেন আবার ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আবার ধরেন উত্তম মানে এটা কুমার, ক্ষণিকের জন্য ভালো লাগার ক্ষণিকের একটা জন্য ভালো বিষয়, লাগবে। right. আবার ধরেন আপনি উত্তম কুমার সুচিত্রা সেনের ছবি দেখতে পড়ছেন, হ্যাঁ হ্যাঁ কিংবা ধরেন যে হলিউডের কোনো মুভি দেখছেন যেটা আপনার মেসেজ আছে, হ্যাঁ, হ্যাঁ, সেটা দেখবেন যে আপনার একটা রেস্ট থেকে যাবে। আপনি একটা কাজে গেলে চিন্তা করবেন যে আসলে আমি ওই ছবিতে এরকম দেখছিলাম, এখন একটা মেসেজ আছে, আপনাকে ওটা ভাবাবে। আর বিনোদন কোনটা, যেটা আমরা বিনোদন ভাবতেছি, এটা কিন্তু সাময়িক, সাময়িক মানে right. ফ্লোতে চলে যাবে। সো শেষ কথা হচ্ছে আপনারা যেখানে যা কিছু ক্রিয়েট করেন, ওর ভিতরে সৃজনশীলতা থাকতে হবে, ওর ভিতরে মেসেজ থাকতে হবে, right. ওর ভিতরে এমন কিছু দিতে হবে যাতে সবাই মনে করে এটা তো আমার কথা, right. এই গল্পটা আমার, এই পরিবেশটা আমার, এই পরিবারটা আমার, এরকম ভাবনা যখন নিয়ে আসতে পারবেন, তখন দেখবেন আপনার ভিউ কম হলেও দেখবেন এটা ছড়িয়ে পড়ছে। ছড়িয়ে পড়ছে। যেমন ধরেন আমাদের বাংলা সিনেমা কেন ধ্বংসের মুখে, আপনি বাংলা সিনেমাতে দেখবেন পারিবারিক কাঠামোটা সুন্দর করে তুলে না, একটা নায়ক নায়িকা থাকবে, 10টা গান হবে। তামিলে দেখবেন, তামিল মুভি দেখবেন যা কিছু হয় মুভিতে, দেখবেন বিশাল একটা পরিবার, সেখানে কাজের মানুষ থাকবে, সেখানে খালাতো বোন, মামাতো বোন, ভাই টোটাল ব্রাদার একটা আছে। পরিবার থাকবে এই যে right. টোটাল যে পরিবার, ওইটা আপনাকে মনে হবে যে এটা আমার ছবি। আর যখন মনে করবেন যে একটা নায়ক নায়িকা গান গাইতেছে, আপনি তো নায়ক না, আপনি ওই শাবনূরের চিন্তা করলেন, কিন্তু সেটা আপনার তো বাস্তবতার সাথে মিললো না। Right, আপনি তো এখান থেকে শুয়ে তো আপনার উশিরাকে চিন্তা করতে পারেন। তো এই বাস্তবতাগুলো আমাদের মানতে হবে যে আমাদেরকে ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু করতে হবে, রাষ্ট্র ওরিয়েন্টেড, আমাদের জীবন ঘনিষ্ঠ করে জীবন কিছু করতে হবে। বোধের যে বিষয়গুলো থাকে আমাদের মানবিক মূল্যবোধ থাকতে হবে। আপনি ফান করেন, কিন্তু ফান শেষে এমন একটা মেসেজ রাখেন, সেই ফানটাই যেন, ফানের মধ্যে দিয়ে আপনি মানবিক একটা মূল্যবোধ মানবিক মূল্যবোধটাকে জাগ্রত করা যায়। জাগ্রত করা যায়, তখন আপনারই হবে। আবার অনেকে বলবে যে আমি এত কথা বলতেছি, ভাই আমি তেমন কিছুই না, ভাই একটু বড় করে পরিচয় দিচ্ছে, আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি শেয়ার করলাম। ধন্যবাদ ভাই হাসান ভাই, আপনি অত্যন্ত মূল্যবান এবং জ্ঞানগর্ভ কথা বলেছেন। আপনাকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ ভাইয়া।